আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা ফিজিক্সের অধ্যায় 2 গতি, এই অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। দিনাজপুর বোর্ড 2021-এ যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আজকে আমরা সলভ করব। তোমরা আমার বোর্ডের হেডিং দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোন প্রশ্নটা সলভ করব। দিনাজপুর বোর্ড 2021 সালে যে প্রশ্নটা আসছে এটা আমরা সলভ করব। দেখি স্যার, এই প্রশ্নে আপনাকে যে কথাটা বলা হয়েছে, ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পিছন থেকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আমি সবসময় একটা কথা বলি, ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে প্রথমে আমাকে দাগটা খুব ভালো করে বুঝতে হবে এবং দাগটাকে চিত্র আঁকতে হবে। ফিজিক্স আপনি তত ভালো আঁকতে পারবেন, মানে করতে পারবেন, যত ভালো আপনি চিত্র আঁকতে পারবেন। দাগটা পরে সেই দাগটাকে আপনাকে চিত্রে রূপান্তর করতে হবে। দেখি স্যার, এখানে যেটা বলছে আমি সেভাবে বলি, ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে চলছে। যেমন আমি ধরে নিলাম এটা হলো আমার, ধরেন আমি চিত্রটা আগে আঁকি, যে এটা হলো আমার ক বস্তু, এটা হলো আমার খ বস্তু। ক বস্তুটা কি করতেছে, স্থির অবস্থান থেকে, তার মানে এর আদি বেগ দেওয়া আছে 0 ms ইনভার্স 1। ক বস্তুটি স্থির অবস্থান হতে সামনের দিকে চলতেছে। ভালো কথা, কথা কি বুঝতেছেন? ক বস্তুটি স্থির অবস্থান হতে এত ত্বরণে, মানে ত্বরণের মান কত দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 5 ms ইনভার্স 2, 5 ত্বরণে সামনের দিকে চলতেছে এবং একই দিকে খ বস্তুটি, মানে ক যদি এই দিকে চলে, খ বস্তুটিও একই দিকে চলতেছে, মানে এ যেদিকে চলে সে ওই দিকে চলতেছে, কিন্তু শর্ত হইলো ক বস্তু থেকে খ বস্তু 30 মিটার পিছনে আছে। মানে ক বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করছে তার থেকে 30 মিটার পিছন থেকে খ বস্তুটি যাত্রা শুরু করছে। ক বস্তু যেই দিকে যাচ্ছে খ বস্তু সেই দিকে যাচ্ছে। এই যে দেখেন, ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 ত্বরণে চলছে। এই যে ক বস্তুটি স্থির অবস্থান, মানে আদিবেগ শূন্য, ত্বরণের মান 5, সামনের দিকে চলতেছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পিছন থেকে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখানে আসলে বেগ না, এটা সমবেগ লিখা আর কি, অ্যাজ ইউজুয়ালি এটা সমবেগ লিখা। আমি একটু লিখতে স্পেলিং এ ভুল করছি। স্যার দেখেন, তাহলে এখানে ভি এর মান কত দেওয়া আছে স্যার, 180 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার। এই হলো আপনার ডাক। আপনি ডাকটা প্রথমে পড়বেন, ডাকটা পড়ার পরে আপনি সেই ডাকটাকে চিত্রে রূপান্তরিত করবেন। ডাকটাকে পরে চিত্র রূপান্তরিত করলে অঙ্ক সোজা হয়ে যাবে। এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা। এখান থেকে ক বস্তু যেদিক থেকে চলতেছে, খ বস্তু তার থেকে 30 মিটার পিছন থেকে চলতেছে। এখন একজনের দেওয়া আছে ত্বরণ, সুষম ত্বরণ, আর একজনের দেওয়া আছে সমবেগ। এই টাইপের সবগুলো অঙ্কতেই দেখবেন একটার দেওয়া থাকবো সমবেগ আর একটার দেওয়া থাকবো সুষম ত্বরণ। কথা কি বুঝতেছেন? ওকে, এখন দেখি আমি যদি এই প্রশ্নটা যদি সলভ করি, আমি যদি ঘ নাম্বারটা প্রথমে সলভ করি, দেখেন ঘ নাম্বারটা, ঘ নাম্বারে আমাকে বলা হয়েছে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। আপনি প্রথমেই লিখবেন যে ধরি যাত্রা শুরুর টি সময় পর, কতটুকু পর স্যার? যাত্রা শুরুর টি সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, গাড়ি দুটির বেগ সমান হবে। আপনাকে যেহেতু বলা হয়েছে কত সময় পর, আমি ধরে নিলাম টি সময় পর, সময়কে যেহেতু টি দ্বারা প্রকাশ করা হয় তাই আমি ধরে নিলাম টি সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। এখন আমার দেওয়া আছে কি কি, আগে আমি দেওয়া আছে গুলো লিখি এদিক দিয়ে এখানে দিয়া দেখি আমি স্যার আমার কি কি দেওয়া আছে। আমার এখানে বলছে স্যার এই গাড়িও চলতেছে এই গাড়িও চলছে, ধরেন চলতে 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 কোন সময় গিয়া এর বেগ যা হবে এর বেগও সেম হবে। কথা কি বুঝতে পারছি? মনে করেন যে এইটা হলো আপনার খ বস্তু, এটা হলো খ বস্তু, ক বস্তু এদিকে চলতেছে, খ বস্তু এদিকে চলতেছে, চলতে চলতে কত সময় পর এর বেগ আর তার বেগ সমান হবে। কথা কি বুঝছেন? এখন আপনি একটু একটা জিনিস তাকায় দেখেন যে ক বস্তুর বেগ কত স্যার, 108। ক বস্তুর বেগ কত স্যার, 108। তার মানে বলছে 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে খ বস্তুর বেগ কখন যে 108 হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি এই টাইপের যতগুলো ম্যাথ আপনি পাবেন, যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, তখন আপনি সব সময় দেখবেন এখানে থাকে একটার বেগ দেওয়া আছে আর একটার বেগ দেওয়া থাকবে না। তাহলে যেইটার বেগ দেওয়া থাকবে না এটা সবগুলো তথ্য আপনি নেবেন। আমি কি বলছি, অঙ্কটা করার ক্ষেত্রে এই টিক্সটা আপনি ফলো করবেন। এই যখন আপনাকে বলবে কত দূরত্ব অতিক্রমের পর গাড়ি দুটির বেগ সমান হবে, বা বলতে পারে আপনাকে কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, তখন আপনি তাকায় দেখবেন একটার বেগ দেওয়া থাকবে আর একটার বেগ দেওয়া থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তো যেইটার বেগ দেওয়া থাকবে না এটা সবগুলো তথ্য আপনি নেবেন। এই যে আপনি লিখেন ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, এ ইকুয়াল টু 5 ms ইনভার্স 2। কথা কি বুঝছেন? আপনাকে বলতেছে এর তো বেগ দেওয়া নাই,
এয়ার ব্যাগ কখন কি হবে স্যার? সমান হবে, কার সমান হবে? খ বস্তুর সমান হবে। খ বস্তুর ব্যাগ কত? 108 না? তাহলে এয়ার ব্যাগ কখন গিয়ে 108 হবে? তাহলে এয়ার ব্যাগও, তাহলে এয়ার ব্যাগ কত হবে স্যার? 108 কিলোমিটার পার আওয়ার। আমি বেসিক পড়ানোর সময় বলছিলাম এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে যদি কিলোমিটার পার আওয়ার একক থাকে তখন সেটাকে আমাকে এমএস ইনভার্স ওয়ানে নিতে হইব। তো কিলোমিটার পার আওয়ার থেকে এমএস ইনভার্স ওয়ানে নিতে গেলে 1000 দিয়ে গুণ দিয়া 3600 দ্বারা ভাগ দিতে হয়। যে এমএস ইনভার্স ওয়ানে গেল, এটা কাটাকাটি করলে 30 এমএস ইনভার্স ওয়ান। তো সময়ের মান বের করবো টি ইকুয়াল টু হার্ট। কথা কি বুঝছেন? এখন আমি গতির সমীকরণ থেকে আমি দেখবো কোন সূত্র পড়ে। স্যার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে পড়বে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আপনি দেখায় দেখেন আপনার ভি এর মান কত আছে স্যার? আপনার ভি এর মান আছে 30, ইউ এর মান কত স্যার? 0, প্লাস এর মান কত স্যার? আমার এর মান কত স্যার? 5 ইন্টু টি এর মান কত স্যার? টি এর মান আমি বের করব। তাহলে এখান থেকে 5 টি ইকুয়াল টু আসলো আমার 30, তাহলে টি ইকুয়াল টু আসলো 30 ভাগ 5, মানে 5 6 30, 6 সেকেন্ড। কথা কি বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে দেই, এই ধরনের অঙ্ক যেগুলো আছে আপনাকে যদি বলে কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, তখন আপনি প্রথমেই বলবেন টি সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। আপনাকে দুইটা গাড়ির মধ্যে যদি তুলনা বলে, মনে করেন যে একটা গাড়ি যেদিকে যাচ্ছে আর একটা গাড়ি ঠিক সেই দিকে যেতেছে, এরকম ভাবে যদি দুইটা গাড়ির তুলনা বলে আপনি তাকায় দেখবেন একটা গাড়ির ত্বরণ দেওয়া থাকবে আর একটা গাড়ির ত্বরণ দেওয়া থাকবে না। মানে একটা গাড়ির ত্বরণ দেওয়া থাকবে আর একটা গাড়ির সমবেগ দেওয়া থাকবে। তার মানে যেটার বেগ দেওয়া আছে আর বেগ কি সমান হওয়ার কিছু আছে? নাই, নাই স্যার। তাহলে কার বেগ সমান হবে? যার বেগ দেওয়া নাই। তাহলে যেইটার বেগ দেওয়া থাকবে না, মানে যেই বস্তুটার বেগ দেওয়া থাকবে না, এই বস্তুর সবগুলো তথ্য আপনি নেবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে এই ক বস্তুর বেগ দেওয়া ছিল না, ক বস্তুর ইউ এর মান এর মান দেওয়া ছিল, এই দুইটা আমি নিছি। এখন বলতেছে ক বস্তুর বেগ কি হইব স্যার? ওই বস্তুর সমান হবে, ওই বস্তুর বেগ দেওয়া আছে। তাহলে এই বস্তুর বেগ কখন 108 হবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, তাইলে তথ্য সবগুলো নিব। এখন এই বস্তুটা আমি নিলাম, নিয়ে পরে কত সময় পর আপনার গতি সমীকরণ যে তিনটা পড়ছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে এই সূত্রটা দিয়ে অঙ্কটা করা যায়। এই সূত্রের মধ্যে মানগুলো বসে আমরা করে দিলাম। কথা বুঝাইতে পারছি? ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন সরি, গ নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেল। স্যার তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি একটু। ঘ নাম্বার প্রশ্নে আপনাকে কি বলছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যাত্রা পথে গাড়ি দুটি একাধিকবার মিলিত হতে পারবে কিনা? যাত্রা পথে গাড়ি দুটি একাধিকবার মিলিত হতে পারবে কিনা? এখন দেখেন আপনাকে এই টাইপের প্রশ্নগুলো করবে। একটা বস্তু যেই দিকে চলতেছে আর একটা বস্তু ঠিক সেই দিকেই চলবে। কথা কি বুঝছেন? আপনাকে বলে দিবে এই বস্তু চলে, এই বস্তু চলে। চলতে চলতে দুইটা বস্তু কখনোই প্যারালালি অবস্থান করবে কিনা, মানে আপনি ধরেন এটা হলো ক বস্তু, এটা হলো খ বস্তু, ক চলে খ চলে, চলতে চলতে কখন গিয়ে এই দুইটা বস্তু একদম সমান্তরালে অবস্থান করে, মানে একটা বস্তু দিয়ে আর একটা বস্তুকে ডিঙ্গাইতে পারবে বা একটা বস্তু গিয়ে আর একটা বস্তুকে ধরে ফেলবে। আপনাকে যখন এই টাইপের প্রশ্নগুলো বলবে তখন আপনি প্রথমে চিত্রটা আঁকবেন। চিত্রটা এঁকে আপনি প্রথম লাইনে লিখবেন আপনাকে কি বলতে স্যার? যাত্রা শুরুর যাত্রা পথে গাড়ি দুটি একাধিকবার মিলিত হবে কিনা। আপনি প্রথমেই লিখবেন ধরি যদি টি এর একাধিক বাস্তব মান পাওয়া যায়, যদি টি এর একাধিক বাস্তব মান পাওয়া যায় তাহলে গাড়ি দুটি একাধিকবার মিলিত হবে। যদি টি এর একাধিক বাস্তব মান পাওয়া যায় তাহলে গাড়ি দুটি একাধিকবার মিলিত হবে। গাড়ি দুটি একাধিকবার মিলিত হবে। কথাটা আমি কি বললাম স্যার? আমাকে বলছে গাড়ি দুটি একাধিকবার মিলিত হবে কিনা। আমি প্রথম প্ল্যানে বলে দিলাম যদি টি এর একাধিক বাস্তব মান পাওয়া যায় তাহলে গাড়ি দুটি একাধিকবার মিলিত হবে। স্যার বাস্তব মান মানে কি স্যার? বাস্তব মান মানে হলো স্যার ধনাত্মক মান। এই যে আমি লিখলাম বাস্তব মান, বাস্তব মান মানে হলো ধনাত্মক মান। আপনি যদি টি এর দুইটা ধনাত্মক মান পান দুইবার মিলিত হবে, যদি একটা ধনাত্মক মান পান একবার মিলিত হবে। কথা বুঝাইতে পারছি? আপনাকে যদি বলা হইতো যে যাত্রাপথে গাড়ি দুটি মিলিত হবে কিনা, গাণিতিক ব্যাখ্যা দাও, তাহলে আপনি এখানে লিখতেন যদি টি এর বাস্তব মান পাওয়া যায় তাহলে গাড়ি দুটি মিলিত হবে, অন্যথায় মিলিত হবে না। কথা কি বুঝছেন? যদি আপনাকে বলতো কতবার মিলিত হবে, আপনি বলতেন যত টি টি এর বাস্তব মান পাওয়া যাবে। বাস্তব মান মানে ধনাত্মক মান। কথা বুঝাইতে পারছি স্যার? ওকে, এখন দেখেন আপনি এই ধরনের প্রশ্নগুলো যদি আপনাকে করা হয় একটা বস্তু যেই দিকে চলতেছে আর একটা বস্তু ঠিক সেই দিকে চলবে, হয় একটা বস্তু থেকে আর একটা বস্তু হয় এত মিটার সামনে থাকবে নয়তো পিছনে থাকবে, যদি এই টাইপের অঙ্কগুলো আসে তাহলে আপনি দুইটা বস্তুর ক্ষেত্রে আলাদা করে এস বার করবেন। দুইটা বস্তুর ক্ষেত্রে আলাদা করে কি বের করবেন স্যার? এস বের করবেন। আপনি প্রথমে লিখেন ক বস্তুর ক্ষেত্রে, লিখেন যে ক বস্তুর ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আপনি তাকে সবসময় দেখবেন একটা বস্তুর দেওয়া থাকবে সুষম ত্বরণ আর একটা বস্তুর দেওয়া থাকবে সমবেগ। একটা বস্তুর দেওয়া থাকবে সুষম ত্বরণ আর একটা বস্তুর কি দেওয়া থাকবে? সমবেগ। যেটা সুষম ত্বরণ দেওয়া থাকবে
যেটার সুষম ত্বরণ দেওয়া থাকবে, এটার এস নির্ণয়ের সূত্র সবসময় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র আপনি বসাবেন। কথা কি বুঝতে পারছেন? আর এর আপনাকে দেখেন এই বস্তুর আপনার ইউ এর মান কত আছে? শূন্য। এখানে থাকে দেখেন আপনাকে কিন্তু বলে দেওয়া আছে যে এটা স্থির অবস্থান থেকে ক বস্তুটা কিভাবে চলতেছে, স্থির অবস্থান। স্থির অবস্থান বলছে বিধায় আমি ইউ এর মান শূন্য লিখছি। এখন আপনাকে যদি স্থির অবস্থান বলে না দেয়, আমি আপনাকে একটা টিপ শিখাই দিই। যদি কোনো বস্তুর ত্বরণ দেওয়া থাকে, কি বলছি স্যার, যদি কোনো বস্তুর ত্বরণটা দেওয়া থাকে এবং স্থির অবস্থান কথা বলা নাই, কথা কি বুঝাইতে পারছি? স্থির অবস্থান এই কথাটা বলা নাই, কিন্তু ওই বস্তুর ত্বরণ দেওয়া আছে, যে বস্তুর ত্বরণ দেওয়া আছে তার আদিবেগ আমাকে শূন্য কল্পনা করে অঙ্ক করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখানে স্থির অবস্থান না বলে দেওয়া থাকলেও আমি ধর ত্বরণ আদিবেগ শূন্যই ধরতাম স্যার। প্লাস হাফ এর মান কত স্যার একটু বলি, এর মান হলো আমার 5। এখন টি স্কোয়ার, এই যে আমি দিলাম টি স্কোয়ার, এটাতে খাটাখাটি করলে কত আসবে? 2.5 টি স্কোয়ার। আমি এটাকে ইয়ার সমান ধরে নিই। কথা কি বুঝছেন? ইয়ার সমানের মান কত আসলো স্যার? 2.5 টি স্কোয়ার। ওকে স্যার। আচ্ছা, এখন আমি আপনাকে বলছিলাম যে এই ধরনের অঙ্কগুলোর মধ্যে দুইটা বস্তুর ক্ষেত্রে আলাদা করে আপনি কি বার করবেন স্যার? এস বার করবেন। এই যে ক বস্তুর এস বের করছি, এখন খ বস্তুর এস আমি বের করবো। আমি লিখবো খ বস্তুর ক্ষেত্রে। খ বস্তুর ক্ষেত্রে আমি বলছিলাম একটার দেওয়া থাকবে সুষম ত্বরণ নিশ্চিত, আর একটার দেওয়া থাকবে সমবেগ। যেটা সুষম ত্বরণ দেওয়া আছে এটা এস নির্ণয় সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এটার দেওয়া আছে সমবেগ, এটা সমবেগ দেওয়া থাকবে এস ইকুয়াল টু ভিটি। কথা কি বুঝছেন? সমবেগ কত দেওয়া ছিল? 108 দেওয়া ছিল। আমি বলছিলাম কিলোমিটার পার আওয়ারে রাখা যাবে না, এটা 30 হয়, তাহলে 30টি। আমি এটা ঘতে দেখাইছিলাম। এই যে ভি এর মানটা এটাকে যদি আমি কিলোমিটারে নেই তাহলে কত, সরি এম এস ইনভার্স করে নেই, তাহলে সাধারণত 30 হয়। কথা কি বুঝছেন? 30টি আমি সরাসরি লিখে ফেলছি। কথা কি বুঝছেন? এখন আমি একটা কাজ করবো স্যার, এখন আমি প্রশ্নের মধ্যে দিয়া একটা লাইন লিখবো। দেখেন স্যার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আর এই অঙ্কটার মধ্যে এই প্রশ্ন মতের লাইনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার একটা কথা একটু ভালো করে বুঝেন, এই লাইনটার মধ্যে গিয়ে স্টুডেন্ট অঙ্কটা তোমরা ভুল করো স্যার। এই লাইনটা বুঝে গেলে অঙ্কটা শেষ। স্যার আপনাকে বলছে যে গাড়ি দুইটা কিন্তু এক জায়গায় মিলিত হবে স্যার, গাড়ি দুইটা এক জায়গায় কি হবে স্যার? মিলিত হবে। যেমন দেখেন এই গাড়িটা এখান থেকে চলতেছে, কথা খুব ভালো করে বুঝেন আমার স্যার, এই গাড়িটা এখান থেকে চলতেছে, এই গাড়ি এখান থেকে চলতেছে, এই গাড়ি চলতে 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 এই জায়গায় আসা ধরেন মিলিত হইল। আপনাকে আমি বলতেছি স্যার এই যে উদ্দীপকটা এটা একটু আমি এখানে আনি আপনাকে সহজে বোঝানোর জন্য, আপনি একটু বুঝেন স্যার। যেমন মনে করেন যে এটা হলো ক বস্তু আর এইটা হলো আমার খ বস্তু। এখন ক বস্তু এখান থেকে চলতেছে আর খ বস্তু এখান থেকে চলতেছে, এই দুইটা বস্তুর মধ্যবর্তী গ্যাপ ধরেন আপনি 30। খুব ভালো করে বুঝেন, এই দুইটা বস্তুর গ্যাপ ধরেন আপনি 30। একটু বুঝেন স্যার। আমি তো আপনাকে বলছি যে কানে দুটো মিলিত হবে, কোথায় গিয়ে মিলিত হবে? আমি আপনাকে বললাম ক বস্তু এখান থেকে চলতেছে, চলতে 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 এই পর্যন্ত আসছে, আর খ বস্তু এইখান থেকে চলতে 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 এই পর্যন্ত আসতে মনে করেন যে একজন আরেকজনকে ধরে ফেলছে, মানে এই বিন্দুতে আসতেই একজন আরেকজনকে কি করে ফেলছে? ধরে ফেলছে। তো দেখেন এখন আমি আপনাকে আরো বলে দিলাম এইখান থেকে ক বস্তু 100 মিটার যাওয়ার পরে এই বিন্দুতে দুজনে মিলিত হইল। এখন একটু একটা কথা একটু বুঝেন তো, ক বস্তু এখানে আছে, খ বস্তু এখানে আছে, ক বস্তু থেকে খ বস্তু 30 মিটার পিছনে আছে। খুব ভালো করে বুঝেন, ক বস্তু যে জায়গায় আছে তার থেকে 30 মিটার পিছনে আছে খ বস্তু। এখন ক বস্তু সামনের দিকে দৌড় দিল, খ বস্তু সামনের দিকে দৌড় দিল, ক বস্তু দৌড়াইতেছে, খ বস্তু দৌড়াইতেছে, ক আর খ বস্তু দৌড়তে 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 ধরেন এই বিন্দু থেকে দুইজন মিলিত হইল। কথা কি বুঝছেন? এখন আমি আরো বলে দিলাম ক এখান থেকে এই পর্যন্ত 100 মিটার গেছে, তাইলে বলেন তো খ এখান থেকে এই পর্যন্ত কতটুকু যাবে স্যার? অবশ্যই স্যার 130 মিটার। কারণ ক এখান থেকে এই পর্যন্ত এতটুকু সে পিছনে আছে না স্যার, এই 30 মিটার তার যাইতে হবে, আবার এখান থেকে এখানে 100 যাইতে হবে স্যার। তার মানে আমি বলতে পারি 100 যোগ 30, তার মানে এই 130 মিটার যাবে খ বস্তুটা। যদি ক বস্তু খ কে ধরতে চায়, ক যদি খ কে ধরতে চায় আর খ যদি এখান থেকে 100 মিটার যায়, তাহলে খর যাইতে হবে 130 মিটার, মানে এই দুইটার যোগফল। তার মানে আমি 130 কেমনে বের করছি একটু বলেন তো? প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব, কি বলছি স্যার? প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব যোগ তার মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু পিছনের বস্তুর দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি থাকায় দেখেন, আমি আপনাকে বললাম যে ক বস্তু এখান থেকে দৌড়াই, খ এখান থেকে দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে এই বিন্দুতে এসে একজন আর একজনকে ধরছে। কথা কি বুঝছেন? আমি বললাম ক এখান থেকে এই পর্যন্ত 100 মিটার আসছে, তাহলে খ কতটুকু আসছে? স্যার ক এখান থেকে এই পর্যন্ত যদি 100 আসে, তাহলে খর এখান থেকে কতটুকু আসতে হবে? এখানে 30 আসতে হবে, এখানে আরো 100 আসতে হবে, টোটাল 130 আসতে হবে না? তার মানে সামনের যে বস্তুটা থাকবে, সামনে যে বস্তু থাকবে এই বস্তুর দূরত্বের লগে আপনি মধ্যবর্তী দূরত্ব যোগ করলে পিছনের বস্তু দূরত্ব হবে। সবসময় আপনি এই কথা মনে রাখবেন। যে আমি যদি প্রশ্ন মতে দিয়ে লাইনটা যদি একটু সহজে লিখতে চাই, তাহলে আপনি মনে রাখবেন প্রথমে যে থাকবে, সামনে যে থাকবে, সামনের বস্তুর দূরত্ব
মানে আপনি একটু, আমি হ্যান্ডরাইটিং ব্যান্ডে লিখে দিই, মানে এই ক বস্তুর দূরত্ব যোগ মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু পিছনের বস্তুর দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? আপনি এখানে ক বস্তু খ বস্তু দিয়ে দিচ্ছে, এখানে আপনাকে প্রাইভেট কার এবং ট্রাক দিয়ে দিতে পারে, এখানে আপনাকে ধরেন ইঁদুর এবং বিড়াল দিয়ে দিতে পারে, বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, কতবার ধরতে পারবে। কথা কি বুঝতে, যদি বলতো এখানে একটা ইঁদুর দিত, এখানে একটা বিড়াল দিত, যদি বলতো বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, তখন আপনি বলতেন যদি টি এর বাস্তব মান পাওয়া যায় তাহলে ধরতে পারতো। তখন সেম ভাবে ইঁদুরের ক্ষেত্রে একটা বের করতেন এস, এরপরে আপনার বিড়ালের ক্ষেত্রে একটা এস বের করতেন। কথা কি বুঝাইতে পারছি? এখানে আপনার চেঞ্জ করে দিত, এখানে আপনার মোটরসাইকেল এবং প্রাইভেট কার দিতে পারতো, বাস এবং ট্রাক দিতে পারতো। কথা কি দুইটা দৌড়বিদের মধ্যে দিতে পারতো, প্রথম দৌড়বিদ দ্বিতীয় দৌড়বিদ, দ্বিতীয় দৌড়বিদ। কথা কি বুঝতে পারছেন? এই যে ম্যাথটা এইটা টাইপের মতো করে অনেক অঙ্ক আসতে পারে। কথা কি বুঝছেন? তার মানে আপনি সবসময় দুইটা বস্তুর ক্ষেত্রে দুইটা এস বার করবেন। আমি আপনাকে সহজে বলে দিছি, একটা দেওয়া থাকবে ত্বরণ আর একটা দেওয়া থাকবে সমবেগ। যেটা সমত্বরণ দেওয়া থাকবে এটার ক্ষেত্রে s = u2 + half a t স্কয়ার, এটা দিয়ে s টা নির্ণয় করবেন। আর যেটা সমবেগ দেওয়া থাকবে ওটার ক্ষেত্রে s = vt দিয়ে নির্ণয় করবেন। কথা কি বুঝতে পারছি? আগে চিত্রটা একটু আঁকবেন। চিত্র আঁকার পরে সামনে যে বস্তু আপনার থাকবে, সামনের বস্তুর দূরত্বের সাথে সামনের বস্তুর দূরত্বের লগে মধ্যবর্তী দূরত্ব আপনি যোগ দিবেন, তাহলে আপনি পিছনের বস্তুর দূরত্ব পাবেন। কথা কি বুঝছেন? এই যে আমি লিখলাম ক বস্তু সামনে যেটা আছে ক বস্তু দূরত্ব যোগ মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু পিছনের বস্তু দূরত্ব। এখন আপনি বলেন তো ক বস্তু দূরত্ব আমি কি দ্বারা প্রকাশ করছিলাম? s1, আমি লিখতে পারি s1 + 30 ইকুয়াল টু পিছনের বস্তু দূরত্ব কি খ বস্তু দূরত্ব মানে s2। আপনি যদি চিন্তা করেন স্যার এই লাইনটা আমি লিখবো না, আপনি না লিখলেও পারেন, সমস্যা নেই। এই লাইন যদি আপনি না লিখেন তাতেও সমস্যা নেই, আর লিখে দিলে সমস্যা নেই। কথা কি বুঝছে? আপনি এই লাইন থেকে স্টার্ট দিতে পারেন। এখন s এর মান কত আসছিল আমার? 2.5 টি স্কোয়ার প্লাস 30 ইকুয়াল টু s2 এর মান কত আসছিল আমার? 30টি। সবটাকে যদি আমি সামনে জানি 2.5 টি স্কোয়ার, এখানে ধরুন মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাসের 30টি প্লাস 30 ইকুয়াল টু 0। এখন দেখেন এটা আমার এক পর্যায়ের মেরিল ড্রামের মতো হয়ে গেছে স্যার। এখন এই যে মেরিল ড্রাম গুলা, জটিল মেরিল ড্রাম গুলা, এই মেরিল ড্রাম গুলা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা স্যার। আজকে আমার হাতে ক্যালকুলেটর না থাকার কারণে আমি দেখাই দিতে পারতেছি মেরিল ড্রামটা কিভাবে করে। আমি অন্য একদিন একটা ক্যালকুলেটর দিয়া এই জটিল মেরিল ড্রাম গুলা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় এটা আমি আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। আজকে আমি একটু আমার মতো করে হিসাবটা করে লিখে ফেলি। দেখেন হিসাবটা আমি একটু করে আসি। যেমন দেখেন এখানে আপনার টি এর দুইটা মান মিডল টার্ম করলে আপনারা দুইটা মান পেয়ে যাবেন। হয় যে টি ইকুয়াল টু একটা পাবেন 1.1, আর অথবা আর একটা মান পাবেন আপনি যে 10.89 সেকেন্ড। দুইটা মান পাবেন আপনারা। কথা কি বুঝতে পারছেন? ওই 89। ওকে স্যার দেখেন এই যে স্যার এই মেরিল টার্মটা কিভাবে সলভ করে এটা আমি আরেকজনের একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা ক্যালকুলেটর দিয়ে এই মেরিল টার্মগুলো সলভ করতে পারবেন। এগুলো তো খুব বেশি চাপ নেই। এখানে আপনার মেরিল টার্ম করে দেখা দিতে হবে না, এটা ম্যাথ না, এটা হলো ফিজিক্স। কথা কি বুঝতে পারছেন? ক্যালকুলেশন তো শর্ট করে করতে পারেন, চাপ নেই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন এখন আমার প্রশ্ন ছিল দেখেন একাধিকবার মিলিত হবে কিনা। আমি বলছিলাম যদি একাধিক টি এর বাস্তব মান পাওয়া যায়, বাস্তব মান মানে ধনাত্মক মান, এই দেখেন টি এর দুইটা মানে ধনাত্মক আসছে। কথা কি বুঝছেন? পরে আপনি নিচে লিখে দিবেন যেহেতু একাধিক বাস্তব মান পাইছি না, একাধিক বাস্তব মান পাইছি তো, হ্যাঁ, যেহেতু একাধিক টি এর বাস্তব মান পাওয়া যায়, টি এর বাস্তব মান পাওয়া যায়, তাই একাধিকবার মিলিত হবে, তাই একাধিকবার মিলিত হবে। স্যার দেখেন এই হলো আমাদের প্রশ্নের সমাধান। কথা কি বুঝছেন? এই টাইপের প্রশ্নগুলো থাকলে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন। ঠিক আছে? ওকে, আমরা আপনাদেরকে অধ্যায় ভিত্তিক ভাবে অনেকগুলো প্রশ্নের সমাধান করে দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি স্পেসিফিকলি কোন অধ্যায়ের, মানে আমরা এখন আপাতত ফিজিক্সের গতি অধ্যায় আছি, এই ফিজিক্সের গতি অধ্যায়ের অন্য কোনো বোর্ড সৃজনশীল প্রশ্ন যদি আপনাদের সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আমরা আপনাদের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত।